নিবন্ধিত সকল হজ যাত্রী যেন হজ পালন করতে পারে সেজন্য ভিসা ইস্যুর মেয়াদ আরও বাড়াতে সৌদি রাষ্ট্রদূতের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। জুনে পূর্ণাঙ্গ রূপে চালু হচ্ছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। প্রথম টার্মিনালে একসঙ্গে ভিড়তে পারবে 3টি জাহাজ। বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দিবে এমন পরিস্থিতি দেশে নেই। যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে আছে বললেন ওবায়দুল কাদের। ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ ধাপে 96 আসনে ভোট গ্রহণ চলছে। শতাব্দী রায়, ইউসুফ পাঠান সহ পশ্চিমবঙ্গের তারকা প্রার্থীদের জমজমাট লড়াই। এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজ একমাত্র ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে গুজরাট টাইটান্স। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানভীর এলিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে পুরো সংবাদ। বাঙালি তুমি কাপুরুষ হও না, বাঙালি তুমি জানের জন্য ভয় করো না, বাঙালি তুমি সংগ্রাম করে এগিয়ে যাও। তাই শহীদ দিবসে আজ আমরা শপথ নিয়েছি, রক্ত দেব, দাবি ছাড়বো না, দাবি আদায় করে ছাড়বো। নিবন্ধিত সকল হজযাত্রী যেন হজ পালন করতে পারে সেজন্য হজের ভিসা ইস্যুর মেয়াদ আরও বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম। বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পাননি 10,000-এর বেশি হজযাত্রী। সৌদি রাষ্ট্রদূত বলেন, হজ পালনের জন্য এখনও যারা ভিসা পায়নি তাদের জন্য ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তিনি। ইসা ইউসুফ ইসা আল দুহাইলান বাংলাদেশে কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহের কথা জানান এবং সেসব প্রকল্পের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। জবাবে শেখ হাসিনা বলেন, যাচাই বাছাই শেষে বাংলাদেশ পরবর্তী পদক্ষেপ নেবে। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেন। ফিলিস্তিন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের জন্য বাংলাদেশ সহায়তার আরেকটি চালান প্রস্তুত করছে। তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে দেশটিতে 2 বার সহায়তা পাঠিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও তার কয়েকটি মিত্র ছাড়া পুরো বিশ্বই ফিলিস্তিনের পক্ষে রয়েছে। সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে প্রায় 32 লাখ বাংলাদেশি রয়েছেন যারা বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনীতিতে অবদান রাখছেন। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বৈধ উপায়ে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করার জন্য রাষ্ট্রদূতকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন। ফার্স্ট টার্মিনালের উদ্বোধনের মধ্য দিয়ে জুন মাসেই পূর্ণাঙ্গ রূপে চালু হতে যাচ্ছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এর গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের কাজ। পটুয়াখালী জেলা প্রতিনিধি কাজী শামসুর রহমান ইকবালের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। 2019 সালের জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। প্রায় 5,000 কোটি টাকার এ প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্নের মেয়াদ ধরা হয় 2023 সালের জুন মাসে। ডলার সংকটে সময়মতো নির্মাণ সামগ্রী আমদানি করতে না পারায় পিছিয়ে পড়েছিল এর নির্মাণ কাজ। 2 দফা সময় বাড়ানোর পর ইতিমধ্যে শেষ হয়েছে টার্মিনালের 200 মিটার মূল জেটি, 200 মিটার ব্যাকআপ ইয়ার্ড, 1210 মিটারের ওয়্যার হাউজের নির্মাণ কাজ। 200 মিটারের 3টি মাদার ভেসেল একই সাথে এই জেটিতে পণ্য খালাস করতে পারবে বলে জানান বন্দরের চেয়ারম্যান। জুন মাসের মধ্যে আমাদের টিপিএফটি বা টার্মিনালের কাজটা শেষ হবে। ইতিমধ্যে 250 মিটার জেটি প্লাস স্টপ তো হয়েছে। তবে বাট আমি আশা করছি এটা যে উদ্যোগে আগাচ্ছি পেয়েছেন এটার সাথে সাথে আমরা যেটি তখন আমাদের কন্টেইনার বেসড আইটেমগুলো আমাদের মাস হতো। ফার্স্ট টার্মিনালের পাশাপাশি আন্দার মানিক নদীর উপর চলছে 1.12 কিলোমিটার দৈর্ঘ্যের এক্সট্রা ডোজ কেবল সেতুর নির্মাণ কাজ। 2026 সালে চলাচলের জন্য উন্মুক্ত হবে এই সেতু। এমন লক্ষ্যমাত্রা নিয়ে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন, চায়না হারবার অ্যান্ড চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যুরো, চায়না শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এবং বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে দ্রুতগতিতে এগিয়ে চলছে এই নির্মাণ কর্মযজ্ঞ।
আমাদের এখানে কনস্ট্রাকশন কাজের জন্য স্পেশালি এক্সকেভেটর, তারপর রিক, এগুলো সব আমাদের চায়না থেকে আনা হয়েছে। নতুন কিছু ইকুইপমেন্ট এগুলো চায়না থেকে চিটাগাঙে পৌঁছাইছে, এগুলো ক্লিয়ারেন্সের অপেক্ষায় আছে, আসলে আমাদের আরও ভালো হবে। অলরেডি 36টা পাইলের কাজ সম্পন্ন হয়েছে এবং নদীর মধ্যবর্তী স্থানে যে পাইলের কাজ, সেটা কাজ শুরু হয়েছে। এই বন্দরের চ্যানেলের গভীরতা 10.5 মিটার হওয়ায় সরাসরি জেটিতে ভিড়তে পারবে মাদার ভ্যাসেল, যা দেশে বিদ্যমান বন্দরের তুলনায় পণ্য পরিবহন খরচ সাশ্রয়ী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দিবে, চাঙ্গা করবে এমন পরিস্থিতি দেশে নেই। যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে আছে। তিনি বলেন, আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই। 28 অক্টোবরের মতো আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালিয়ে যেতে হবে। ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন আমজাদ হোসেন। দেশের চলমান নানা বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরকে ঘিরে বিএনপি আশাবাদী এমন প্রশ্নে তিনি জানান, জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকার কাউকে ভয় পায় না। কোথাকার এক দেশের তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না। কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে, তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ নেই। ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের দরকার নেই, তাদের নেতিবাচক রাজনীতি যথেষ্ট। দলটি আবারও সন্ত্রাস করলে পালাবার পথ পাবে না। তাদের মূল নেতা পালিয়ে আছে। অক্টোবর মাসের 28 তারিখে শেষ পর্যন্ত দেখলাম পল্টনের মঞ্চ থেকে একে একে দৌড়াতে অলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে, সেটাই হচ্ছে বিএনপি। আমরা পালাবো কেন? আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আমাদের পালানোর কোনো রেকর্ড নেই। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীর স্বজনদের প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাফ জানিয়ে দেন, দলীয় নির্দেশ অমান্য করলে শাস্তি পেতেই হবে। আওয়ামী লীগ 73 জন এমপিকে মনোনয়ন দেন, 25 জন মিনিস্টারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে। শাস্তিটা অনেক হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক, এস.এম. কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্ব স্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা নারীর মুক্তি প্রত্যাশী উপন্যাস সুলতানাস ড্রিম। এর মধ্য দিয়ে বাংলা অঞ্চলে নারী স্বাধীনতার অন্যতম পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের ঐতিহ্যগত উত্তরাধিকারের স্বীকৃতি পেল বাংলাদেশ। 8 থেকে 10 মে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে অনুষ্ঠিত ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক এর 10ম সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে এই স্বীকৃতি গ্রহণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। বিজ্ঞান কল্পগল্পের আদলে লেখা রোকেয়া সাখাওয়াত হোসেনের নারীর মুক্তির আকাঙ্ক্ষায় পূর্ণ এই কাহিনী 1908 সালে কলকাতার এস.কে. লাহিড়ী অ্যান্ড সন্স থেকে বই হিসেবে প্রকাশিত হয়। রোকেয়া পরিবারের উত্তরসূরি মাজেদা সাবের মূল বইয়ের একটি প্রতিলিপি মুক্তিযুদ্ধ জাদুঘরকে উপহার দিয়েছেন। বাংলাদেশ থেকে বইটির স্বীকৃতির জন্য ইউনেস্কোর কাছে আবেদন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। 100 বছর আগে লেখা সুলতানাস ড্রিম বিশ্ব সাহিত্যের ইতিহাসে ধ্রুপদী নারীবাদী কল্পকাহিনীর অংশ।
রোকেয়ার সময়ের ধর্মীয় ও সামাজিক বাস্তবতায় এই কাহিনী ছিল অসম্ভব সাহসী। এই উপন্যাসে কেবল নারীর ক্ষমতায়নই নয়, আছে পরিবেশ ও জলবায়ুর প্রসঙ্গ। এর আগে ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। চতুর্থ ধাপে আজ ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 7টায় 10টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 96 আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলার কথা। আজ ভোট হচ্ছে অন্ধ্রপ্রদেশের 25টি, বিহারের 5টি, জম্মু কাশ্মীরের 1টি, ঝাড়খণ্ড ও উড়িষ্যার প্রতিটিতে 4টি করে, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 8টি করে আসনে। এছাড়া তেলেঙ্গানার 17, মহারাষ্ট্রের 11 এবং উত্তরপ্রদেশের 13 আসনে ভোট গ্রহণ চলছে। এদিকে কড়া নিরাপত্তার মধ্যে পশ্চিমবঙ্গের 8টি আসনে ভোট গ্রহণ চলছে। আসনগুলো হলো বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর। বহরমপুর আসনে লড়ছেন তারকা প্রার্থী সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। বীরভূম আসনে এবার তৃণমূলের হয়ে লড়ছেন অভিনেত্রী শতাব্দী রায়। এছাড়া আসানসোল আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা। 8টি আসনে প্রায় 75 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 7 ধাপে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবে 1 জন, গণনা ও ফল প্রকাশ করা হবে 4 জন। গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। রোববার কুয়েতে জড়ো হওয়া আন্তর্জাতিক দাতাদের উদ্দেশ্যে এক ভিডিও ভাষণে গুতেরেস গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি অবিলম্বে মানবিক সহায়তা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন। ভিডিওতে জাতিসংঘ মহাসচিব সতর্ক করে দেন যে যুদ্ধের অভিঘাত থেকে ফিরতে দীর্ঘ সময় লেগে যাবে। জাতিসংঘ জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় অন্তত 3 লাখ ফিলিস্তিনি পালিয়ে গেছে। এদিকে উত্তর গাজার জাবালিয়ার একের পর এক বিমান হামলার পর ইসরায়েলি ট্যাঙ্কগুলো দ্রুত সেদিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা 35,034 জন, আহত হয়েছেন 78,755 জন। রাশিয়ার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের হামলায় 15 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 20 জন। ইউক্রেনের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রাশিয়া গুলি করে ফেলে দেওয়ার পর সেটির একটি টুকরোর আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের অংশবিশেষ ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। রোববার রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলে ঘটনাটি ঘটে। এটি সীমান্তের নিকটবর্তী বেলগ্রোদ অঞ্চলে ইউক্রেনের চালানো অন্যতম প্রাণঘাতী হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অন্তত 12টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলাটি চালানো হয়। এটিকে আবাসিক এলাকায় চালানো সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে তারা। এদিকে ইউক্রেনের কার্কিভ অঞ্চলের পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে বলে সতর্ক করেছে ইউক্রেন। সীমান্ত এলাকায় আকস্মিক হামলা চালিয়ে রাশিয়া কয়েকটি গ্রাম দখলের দাবি করার পর ইউক্রেন এই সতর্কবার্তা দিল। পরিস্থিতি খারাপ হয় ওইসব অঞ্চল থেকে কয়েকশো বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে ইউক্রেন। রাশিয়া মোট 9টি গ্রাম দখল করার দাবি করেছে। অপরদিকে ইউক্রেন লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সের্গেই শোইগুকে সরিয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2012 সাল থেকে শোইগু এই পদে আছেন। তাকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। 4 জন এখনও নিখোঁজ রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পশ্চিম সুমাত্রার প্রাদেশিক উদ্ধারকারী দলের প্রধান আব্দুল মালিক বলেছেন, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাত থেকে শুরু হওয়া বন্যায় তানাদাতার জেলার 5টি মহকুমা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার সঙ্গে প্রচুর কাদা এসে ব্যাপক এলাকার ঢাকা পড়েছে। বিএনপিবি আরও জানিয়েছে, বন্যায় 84টি হাউজিং ইউনিট ও 16টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিরছে দেশের সংবাদে। দেশে রাবারের উৎপাদন বাড়াতে অবশেষে উচ্চ ফলনশীল ক্লোন আমদানি করতে যাচ্ছে সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 8 বছরের মধ্যে ভারত থেকে আমদানি করা
উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাবার বাগান উৎপাদনে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। তারা বলছেন, এখন যেখানে একটি গাছ থেকে বছরে 300 থেকে 350 কেজি রাবার পাওয়া যায়, উচ্চ ফলনশীল ক্লোনের প্রতিটি গাছে সর্বোচ্চ 3000 কেজি পর্যন্ত রাবার পাওয়া যাবে। চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে এস.এম. মনিরের ডেস্ক রিপোর্ট। দেশের সরকারি এবং ব্যক্তি উদ্যোগে 60-এর দশক থেকে রাবার চাষ হয়ে আসছে। আশপাশের দেশ ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় উন্নত জাত থেকে রাবার চাষ হলেও বাংলাদেশ এখনও রয়ে গেছে 40-50 বছরের পুরনো বাগান নির্ভর রাবার চাষে। এতে কম উৎপাদনের কারণে বাগান মালিকরা যেমন লাভের মুখ দেখছেন না, সরকার বঞ্চিত হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন থেকে। রাবার বোর্ডের সহযোগিতায় কয়েক যুগ পর অবশেষে উন্নত জাতের কলম পাবার আশায় বুক বাঁধছেন রাবার বাগান মালিকরা। বর্তমানে যে আমাদের রাবার গাছ আছে, আমাদের ওই রাবার উৎপাদন কম। উচ্চ ফলনশীল যদি রাবার বীজ যদি আমাদেরকে দেওয়া হয় ইন্ডিয়া থেকে, তাহলে এক্ষেত্রে আমাদের উৎপাদনটা বৃদ্ধি পাবে। সম্প্রতি ভারতীয় রাবার বোর্ডের 5 সদস্যের প্রতিনিধি দল চট্টগ্রামে এশিয়ার বৃহত্তম ফটিকছড়ির দাঁতমারা রাবার বাগান সহ কয়েকটি বাগান পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশে বয়ন শিল্পের উন্নয়নে রাবার বোর্ড ইন্ডিয়ার প্রতিনিধি দল উন্নত জাতের কোলন ও রাবার চাষে প্রযুক্তিগত সহায়তা দেবার কথা জানান। We have seen the rubber factory here, that is smoke house, the collection centers and everything. And after that, Bangladesh Rubber Board planning to take us to the rubber gardens and interaction with the tappers and other workers. So after that, we will give a kind of guidance, a kind of support. We'll do that. চলতি মৌসুমী ভারতের কাছ থেকে সকল সহযোগিতা পাবার প্রত্যাশা করেন বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান। আমাদের দেশকে তারা তাদের যে উচ্চ ফলনশীল জাতের যে ক্লোন আছে বা রাবার ক্লোন, সেটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদেরকে প্রযুক্তিগত সহযোগিতা দিবেন। ওনারা অন্যান্য ক্ষেত্রেও আমাদের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। ওনারা বলছেন যে আমাদেরকে ট্রেনিং, টেকনিক্যাল সাপোর্ট সহ ওনাদের যত ধরনের সহযোগিতা আছে ওনারা আমাদেরকে দিবেন। যোগাযোগ অব্যাহত রাখবো যাতে এই মৌসুমে আমরা পেতে পারি। দেশে রাবারের বার্ষিক চাহিদা 35,000 টন, তার বিপরীতে উৎপাদন হচ্ছে 25,000 টন। ভারতের সহায়তায় বাংলাদেশের রাবার শিল্প আরও এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, এস.এম. মনির, বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনর প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। সকালে তাঁর মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এর আগে হায়দার আকবর খান রনকে গার্ড অফ অনার দেওয়া হয়। সকালে হায়দার আকবর খান রনর মরদেহ রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে নেওয়া হয়। সেখানেও দলের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। গত শুক্রবার দিবাগত রাত 2টায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রন। এ পর্যায়ে কৃষি সংবাদ। বাজারে আসতে শুরু করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লিচু। রসালো ও মিষ্টি স্বাদের নারায়ণগঞ্জের লিচুর চাহিদা রয়েছে সারা দেশে। প্রতি বছরের ন্যায় এবারও চড়া দামে বাগানীদের কাছ থেকে লিচু কিনছেন ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আতর রহমানের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে কাঁচা আধা পাকা লিচু। এবার কদমি, পাতি, চায়না 3 সহ আরও কয়েকটি জাতের লিচুর আবাদ হয়েছে সোনারগাঁয়ে। 2 দিনের মধ্যেই শুরু হবে লিচু সংগ্রহ উৎসব। চলছে বাগান পরিচর্যা ও পাখি থেকে পাকা লিচু রক্ষার কাজ। ওই লিচু পাহারা দেয়, মানে লিচু কাউয়া বয়, পাখি বয়, পাখিটাকে সব খাদান লাগে, লিচু যেমন ক্ষতি না হয়। লিচু ফলন মৌসুমে অতি খরার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে লিচুর গুটি। তবে ফলন তুলনামূলক ভালো হলেও একই কারণে লিচুর আকার কিছুটা ছোট। এবার প্রতি 1000 কদমি লিচু 6000, চায়না 3 লিচু 4000 ও পাতি লিচু 2.5 থেকে 3000 টাকায় বিক্রির প্রত্যাশা চাষিদের। সময় মতন বৃষ্টি হয় নাই, আর ওই সময় লিচু তো ওষুধ দিতে পারে নাই, অনেক রৌদ্রের ভিতরে ওষুধ দিলে লিচু আরো নষ্ট হয়ে যেত। কিন্তু এবার খরার জন্য আমরা মনে করেন যে ওই বাম্পারটা করতে পারবো না আর কি, মোটামুটি আমাদের কিছু থাকবে। চাষের উপযোগী হওয়ার কারণে প্রাচীনকাল থেকেই সোনারগাঁয়ে লিচু চাষ হচ্ছে।
বংশ পরম্পরায় অনেকে করছেন, আবার অনেকে দেখা যাচ্ছে যে নতুন জমি কিনেও উদ্যোগী হচ্ছেন, কারণ লাভজনক বিষয়টা ভেবেই কিন্তু সবাই লিচু চাষে আগ্রহী হয়ে উঠছেন। অন্য ফসলাদি চাষের চেয়ে লিচু চাষটা বেশি করছেন সোনারগাঁয়ের মানুষ বর্তমানে। সোনারগাঁয়ে এবার ১০৫ হেক্টর জমিতে হয়েছে লিচুর আবাদ। চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হয়েছে। সোনারগাঁতে প্রায় 700-র মতো বাগান আছে, লিচু বাগান আছে। সলিবল বোরন যেটা রয়েছে সেটা দিতে বলেছি, সেটাও সেম কন্ডিশন, 2 গ্রাম 1 লিটার পানিতে স্প্রে করার জন্য, যাতে এই লিচুর ঝড়ে পড়াটা রোধ করা যায়। সুস্বাদু ও মিষ্টি হওয়ার কারণে সোনারগাঁয়ের লিচু সারা দেশে বেশ পরিচিত। আগাম ফলন আসায় এই লিচুর চাহিদাও বেশি, কাজেই চাষিরা লিচু চাষে লাভবান হওয়ার প্রত্যাশা করছেন। ইমরানুজ্জামান, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। এবারে খেলার খবর। আইপিএলে দিনের একমাত্র ম্যাচে রাতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে গুজরাট টাইটান্স। আহমেদাবাদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এর আগে 2 ম্যাচ বাকি থাকতে আইপিএলের প্লে অফে জায়গা করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। দর্শক, শেষ করব দুপুরের সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। নিবন্ধিত সকল হজযাত্রী যেন হজ পালন করতে পারে সেজন্য ভিসা ইস্যুর মেয়াদ আরও বাড়াতে সৌদি রাষ্ট্রদূতের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। জুনে পূর্ণাঙ্গ রূপে চালু হচ্ছে দেশের 3য় সমুদ্র বন্দর পায়রা। প্রথম টার্মিনালে একসঙ্গে ভিড়তে পারবে 3টি জাহাজ। বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দিবে এমন পরিস্থিতি দেশে নেই। যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে আছে বললেন ওবায়দুল কাদের। ভারতের লোকসভা নির্বাচনে 4র্থ ধাপে 96 আসনে ভোট গ্রহণ চলছে। শতাব্দী রায়, ইউসুফ পাঠান সহ পশ্চিমবঙ্গের তারকা প্রার্থীদের জমজমাট লড়াই। এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজ একমাত্র ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে গুজরাট টাইটান্স। দর্শক, এই ছিল এখনকার মতো দুপুরের সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।